নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বাংলা শিক্ষক চন্দন সেন। তো আজকে আমরা ক্লাস এইটে তোমাদের ক্লাসেরই আমরা বোঝাপড়া কবিতার যিনি রবীন্দ্র ঠাকুর লিখেছেন, তো সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই আলোচনা করার শুরুর পূর্বে আমরা বুঝবো যে বোঝাপড়া কি, কিসের সঙ্গে তোমরা বোঝাপড়া করবে বা কেনই বা বোঝাপড়া, এই সবের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে পাবে। দেখো, বোঝাপড়া কবিতাটি এমন একটা কবিতা যেটা হচ্ছে তোমাদের নিজের জীবনের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে? তো সেই জন্য এই কবিতাটা শুরু পূর্বে তোমাদের সঙ্গে দু চার কথা আমরা আলোচনা করি। দিলে তোমরা বুঝতে পারবে যে কবিতাটার সারমর্মমুখী বা তোমাদের নিজের জীবনের সঙ্গে যেহেতু সম্পর্কিত কবিরা লিখেছেন, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো চলো দু চার কথা তোমাদের সঙ্গে আলোচনা করি। আজ পর্যন্ত তোমরা কখনো না কখনো হয়তো অনেক দুঃখের মুখোমুখি হয়েছো, কষ্টের মুখোমুখি হয়েছো, আনন্দের মুখোমুখি হয়েছো। তো এই সময় কি হয়, যখন আমরা খুব কষ্ট পাই, আমাদের খালি মনে হয় যেন কেন কষ্ট আমাদের জীবনে এলো, কি করে বা কষ্ট কাটাতে পারবো ইত্যাদি। কিন্তু যখন আমরা আনন্দ পাই, তখন কি হয়, তখন আমরা খুবই খুশি থাকি, আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের পরক্ষণে কষ্ট আসতে পারে। তো আনন্দটা যখন আমাদের জীবনে আসে, তখন আমরা কি করি, তখন আমরা ভাবি যে শুধুমাত্র আনন্দটা যেন আমাদের জীবনে সবসময় যেন থাকে, সবসময় যেন একই রকমভাবে চলতে থাকে। কিন্তু বাস্তবিক জীবনে কিন্তু তা হয় না। এক্ষুনি আনন্দ এলো, খানিকক্ষণের পরে কিন্তু দুঃখ আসতে পারে। তো এরকম দুঃখের মুহূর্তে আমাদের কি করা উচিত, কিভাবে করবো? তো যখন দুঃখ আসে আমরা ভাবি কি, যে আমাদের জীবনে বোধহয় শুধু দুঃখ এলো, আমরা বোধহয় শুধু দুঃখ পেতে থাকছি ইত্যাদি। ঠিক আছে? তো দুঃখ কিন্তু পিছু ছাড়তে চায় না। হ্যাঁ, কিন্তু পরক্ষণে দেখা যায় আমরা বিষণ্ণতা বোধ করি, আমরা খুব কষ্ট পাই, কখনো কিভাবে বিপদ কাটিয়ে উঠবো বা কষ্ট কি করে কাটাতে পারবো, কিন্তু কাটাতে আমরা পারি না, তাই না? আবার যখন আনন্দ থাকে, তখন কিন্তু আমরা আনন্দের মুহূর্তে হেসে খেলে বেড়াই, খুব অনুভব করি, এবং সব সময় যেন মনে হয় যে আনন্দটা সবসময় যেন চলতে থাকে, তাই না? কিন্তু এটা তার বাস্তব জীবনে ঘটে না। তো তখনই আমরা এসব থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকি, কিন্তু কিভাবে রাস্তা পাবো, কোথা থেকে রাস্তা পাবো, তা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, তাই না? ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমাদের কি করা উচিত বা কিভাবে আমরা সে রাস্তা খুঁজে পাবো, সেই রকম একটা পথের সন্ধান কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। আমাদের এই বোঝাপড়া যে কবিতাটা তোমরা পড়বে, এই কবিতার মাধ্যম দিয়ে কিন্তু তিনি রাস্তা দেখিয়েছেন। তো এটা যদি ভালো করে আমরা বুঝতে পারি আমাদের মতন করে, তাহলে কিন্তু আমরা অনেক পথার সন্ধান পাবো এবং আমাদের নিজের জীবনটা কিন্তু খুব স্মুথলি বা মসৃণ হয়ে চলবে। ঠিক আছে? তো চলো এবার শুরু করি আর কি গল্পটা, কবিতাটা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বন্ধুরা, কবিতাটা শুরু করার আগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর চ্যানেলটি লাইক তো অবশ্যই করবে, কমেন্টসও করবে। তোমাদের ভালো লাগলে কমেন্টস করবে, খারাপ লাগলে কিন্তু কমেন্টস করবে, কোনটা বুঝতে পারলে না, কোন জায়গাটা বুঝতে পারলে না। ঠিক আছে? সবকিছু কিন্তু কমেন্টসের মাধ্যমে লিখবে। ওকে? আর তোমাদের যে বন্ধু বান্ধব যারা যারা আছে, তারা কিন্তু অবশ্যই তার কাছে শেয়ার করে দাও, তারা হয়তো এই কবিতা থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে? তো আশা করি তোমাদের মতন করেই এই কবিতাটা আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা ভালোভাবে কবিতাটাকে খেয়াল করো। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, জীবনে যে সুখ সুখ পাবো আমরা, এই সুখটা কি করে পাবো, কি করে আমরা সুখ পাবো, এই সুখ পাওয়ার একটা কিন্তু আমাদের কবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু আমাদের সন্ধান দিয়েছে। হ্যাঁ, সুখের সন্ধান দিয়েছে, যে কি করে আমরা সুখ পেতে পারি। আমাদের যে জীবনের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, অনেক ঝড়ঝড়না থাকতে পারে, তাই না? তো সবগুলোকে কাটিয়ে আমরা কি করে নিজের মনের সঙ্গে যুদ্ধ করব, নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমরা কি করে জয়ী হব, সেই সন্ধান কিন্তু তিনি দিয়েছেন। তো আমরা এই কবিতাটা যখন লাইন বাই লাইন পড়বো, তো আমি একটা করে লাইন পড়বো এবং বোঝানোর চেষ্টা করবো যে তোমাদের তিনি কি বার্তা দিয়ে গেছেন, এবং সেখান থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবো কিছু। হ্যাঁ, যদি তুমি নিতে পারো, অবশ্যই তুমি নিতে পারবে, দেখতে হবে তোমাদের জীবনে কোনো কোনো কিন্তু দুঃখ যন্ত্রণা থাকবে না। ঠিক আছে? তো সেই রকম একটা পথের সন্ধান আমরা পেতে চলেছি এই কবিতার মাধ্যম দিয়ে। তো আমরা লাইন বাই লাইন পড়ছি এবং অল্প করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, এই হলো তোমাদের কবিতা বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমেই বলে দিই, তোমাদের এই কবিতাটা অনেকটা বড়, সুতরাং এই কবিতাটা আমি দুটো পার্টে করব। তো তার প্রথম পার্ট হচ্ছে এটা, এবং সেকেন্ড পার্ট তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে? তো এই ভিডিওটা প্রথম পার্ট আমরা শুরু করি, বোঝাপড়া। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, খনিকা কাব্যগ্রন্থ ওনার যিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তার সেখানকার একটা অন্তর্গত কবিতা এটা আর কি। ঠিক আছে? তো বোঝাপড়া, তো এই কবিতার মাধ্যম দিয়ে তিনি কি বলেছেন সেটা আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। কি বলেছেন? মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তো দেখো, আমাদের মন কত বিচিত্র। হ্যাঁ, কখনো ভালোভাবে, কখনো খারাপভাবে, কখনো আমরা আনন্দ অনুভব করি, কখনো বিষাদ অনুভব করি। তো যাই হোক না কেন, আমরা কিন্তু কি করি, যখন ভালো হয় তখন আমরা খুব
ভালোভাবে আনন্দ অনুভব করি, আবার যখন মনের মধ্যে কোনো কষ্ট আসে আমরা কিন্তু বিষণ্ণ হয়ে পড়ি, মুচড়ে পড়ি, তো তখন কোনো কাজ করতে পারি না। তো তিনি বলতে চাচ্ছেন যে ভালো মন্দ তো মনের মধ্যে আসবেই, তো যাই আসুক না কেন সেটা কিন্তু আমরা খুব সহজ করেই নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভালো হলেও যেরকম আমরা আনন্দে ভেসে যাব না, আবার কষ্ট হলে কিন্তু আমরা বিষণ্ণ হয়ে ঘরে বসে থাকবো না, ঠিক আছে? তো ভালো মন্দ যাই আসুক সত্যি লহ সহজে। এরপর কি বলেছেন যে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। আচ্ছা, তো কি বলছে, তোমাকে কিন্তু কেউ, তোমাকে যে সবাই ভালোবাসবে তা কিন্তু নাও হতে পারে। তুমি হয়তো আশা করছো যে আমাকে সবাই ভালোবাসুক, আমি হয়তো অনেক ভালো কাজ করেছি, কি ভালো ব্যবহার করি মানুষের সাথে ইত্যাদি। তোমাকে যে সবাই তা সত্ত্বেও ভালোবাসবে এমন কিন্তু কোনো কথা নেই। আবার আবার তুমিও যে কাউকে সবাইকে সমানভাবে ভালোবাসবে সেটা কিন্তু না হতে পারে। হ্যাঁ, তাই তিনি বলেছেন কেউ বা তোমায় ভালোবাসে, আবার কেউ বাঁচতে পারে না যে, এটাই তো স্বাভাবিক জিনিস। তোমাকে সবাই ভালোবাসবে এটাও স্বাভাবিক জিনিস নয়, আর সবাই ভালোবাসবে না এটাও কিন্তু স্বাভাবিক জিনিস নয়। তো কেউ খানিক কিছু লোক তোমাকে ভালোবাসবেন, আবার কিছু লোক তোমাকে ভালোবাসবেন না। হ্যাঁ, আবার বলছেন কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। হয়তো কেউ বিকিয়ে আছেন বলতে হয়তো কেউ নিজের একদিকে না তাকিয়ে সম্পূর্ণ স্বার্থ তিনি পরের দিকে পরের জন্য বিলিয়ে দিয়েছেন। কেউ হয়তো বিকিয়ে আছে, তার সে কোনো স্বার্থ দেখে না। হ্যাঁ, সে তার নিজের জন্য নিজের দিকে না তাকিয়ে সমস্ত কিছু পরের জন্য বিলিয়ে দেয়। হ্যাঁ, তো সেটা একরকম স্বভাবের মানুষ আছে। আবার কেউ একরকম মানুষ আছেন যারা শুধু নিজেরটাই দেখেন, যেটাকে আমরা সেলফিশ বলি, ঠিক আছে? তারা কিন্তু নিজের ছাড়া কিন্তু কাউকে বোঝে না। তো কত বিচিত্র রকম মানুষ রয়েছে দেখো, ঠিক আছে? তো সেটা এখানে বললেন। আর কি বললেন যে কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি। অর্থাৎ এই যে আচরণগুলো যেটা করেছে বললেন, মানুষরা যে করছে, যেগুলো বলছে তিনি, তো সেগুলো কিন্তু তাদের স্বভাব। তাদের স্বাভাবিক স্বভাবই সেটা, যে কেউ হয়তো নিজের জন্য, পরের জন্য নিজেকে বিলিয়ে দিবে, নিঃস্বার্থ হবে। আবার কেউ হয়তো শুধু নিজেরটাকেই দেখবে, সে কিন্তু পরের জন্য কিছু দেখবে না। হ্যাঁ, সেটা তাদের স্বভাবই। তো এটা হচ্ছে ভবের গতিক, মানে হচ্ছে এই যে পৃথিবীর নিয়ম কিন্তু এরকমই, যে সবাই কিন্তু একই রকম নয়, সবাই কিন্তু সবার থেকে আলাদা। সুতরাং এ নিয়ে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আবার কি বলছেন না, সবার তরে সবাই নহে সবাই, কতক তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তাহলে কি বলছে, সবার তরে মানে হচ্ছে জন্যে। হ্যাঁ, তাহলে সবাই সবার জন্য কিন্তু নয়। আমরা আগে এক সময় মনে করি যে সবাই সবার জন্য, কিন্তু ব্যাপারটা তা নয়, সবাই কিন্তু সবার জন্য নয়। অর্থাৎ তোমায় কতক ফাঁকি দেবে, অর্থাৎ তোমাকে কিন্তু কেউ লোক ঠকাতে পারে। হ্যাঁ, তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমাকে কিন্তু কেউ লোক ঠকিয়ে দিবে কিন্তু। আবার তোমার কাজের দ্বারাও কিন্তু কিছু লোক ফাঁকি পাবে। হয়তো তুমি এমন কিছু কাজ করলে যেটা তুমি নিজে বুঝতেও পারোনি, তোমার হয়তো অজ্ঞানত কোনো কাজ হয়ে গেছে, তার জন্য কিন্তু কোনো লোক কষ্ট পেতে পারে, সেটাও কিন্তু একটা দেখতে হবে। অর্থাৎ তোমাকেও কিন্তু কেউ ফাঁকি যেরকম দিবে, ঠকাতে পারে, সেরকম তুমিও কিন্তু তোমার কাজের মাধ্যম দিয়ে হয়তো ইচ্ছাকৃত না হোক, অনিচ্ছাকৃতভাবে হয়তো তোমার কাজের মাধ্যম দিয়ে কেউ কষ্ট পেয়ে গেলো, তো সেটাও কিন্তু ঠকানো হয়ে গেল। হ্যাঁ, সুতরাং সবাই কিন্তু সবার জন্য নয়। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ যাই ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনার দায় কিন্তু তোমারও খানিকটা পড়বে এবং খানিকটা পরেরও পড়বে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে গেলো, সেই ঘটনার জন্য সম্পূর্ণভাবে যেরকম তুমি দায়ও নও, আবার সম্পূর্ণভাবে দায়মুক্তও কিন্তু তুমি নও। অর্থাৎ তোমার ভোগে কতটা পড়বে, বাকিদের ভোগে কিন্তু কতটা থাকবে, ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো লেখক বলতে চললেন এখন অবধি, যা এটা কি বলছেন না, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য যে বাঁচিয়ে যাবে সকল জখম। তা এই যে ঘটনাগুলো লেখক বলে গেলেন, এটা কিন্তু মানুষের মধ্যে এখন গড়ে ওঠেনি। মানুষের এটা কিন্তু মান্ধাতার আমল হচ্ছে প্রাচীনকাল থেকে মানুষ যবে থেকে সমাজ সভ্যতা গড়ে উঠেছে, তবে থেকে কিন্তু মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠছে। অর্থাৎ একজন মানুষ অপরজনের থেকে আলাদা রয়েছে। হ্যাঁ, এবং যা পড়ে গেলাম এতক্ষণ অবধি, কেউ কখনো তোমাকে ভালোবাসবে, কেউ ভালোবাসতে নাও পারে। তুমি কাউকে ফাঁকি দেবে, কেউ তোমাকে ফাঁকি দিতে পারে। তুমি কাউকে ঠকে দিতে পারো, কেউ তোমাকে ঠকে দিতে পারে। কেউ নিজের জন্য না ভেবে সম্পূর্ণটাই পরের জন্য ভাবে, আবার কেউ শুধুমাত্র নিজের জন্যই ভাবে। এই যে বৈশিষ্ট্যগুলো লেখক বললেন তার অবধি, সেটা কিন্তু এখনকার কোনো বৈশিষ্ট্য নয়। অর্থাৎ এগুলো কিন্তু মান্ধাতার আমল থেকে চলে আসছে। সুতরাং যে জিনিসটা এতদিন থেকে চলে আসছে, তাকে তুমি ফাঁকি দেবে কীভাবে ফাঁকি দিবে? ফাঁকি কিন্তু দিতে পারবে না। অর্থাৎ সেগুলো থেকে তুমি বেরোতে মোটেও পারবে না। হ্যাঁ, তো যেহেতু তোমাকে এই সমাজেই থাকতে হচ্ছে, এখানকার নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু তোমাকে থাকতে হবে। অর্থাৎ সেই সমস্ত নিয়ম শৃঙ্খলা এড়িয়ে কিন্তু তুমি চলে যেতে পারবে না। সেটাই কিন্তু লেখক বলতে চাইলেন যে তোমার কি এমন ভাগ্য যে বাঁচিয়ে যাবে সকল জখম। সমস্ত জখম কিন্তু তুমি বাঁচাতে পারবে না। অর্থাৎ এই জখমের মধ্যেও কিন্তু তোমাকে থাকতে হবে, জখমের মধ্যে কিন্তু তোমাকে কিন্তু সমস্ত জিনিস মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তাই বলছেন যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক,
সূত্রে লও সহজে। তাহলে এতক্ষণ অবধি লেখক যা বললেন তার মধ্যে পেলাম কি, কিছু ভালো পেলাম, কিছু খারাপ পেলাম, কিছু স্বার্থপর পেলাম, কিছু নিজের জন্য পরকে বিলিয়ে দেওয়া ব্যক্তিও পেলাম, পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ব্যক্তিও পেলাম। তো সমস্ত জিনিসটা কিন্তু ভালো মন্দর মধ্যেই কিন্তু পড়ছে, সবটাও ভালো নয় সবটাও খারাপ নয়। তো যাই কিছু আসুক না কেন একটা মানুষের জীবনে, সবটাই কিন্তু সেটা সত্যিভাবে মেনে নিতে হবে সহজে। হ্যাঁ, তারপরে আরও তিনি কিছু কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। তো কি বললো? আমরা যখন ঝঞ্ঝা মানে হচ্ছে অনেক ঝামেলা, অনেক দুঃখ কষ্ট, অনেক বিপদ আপদ, হ্যাঁ এটাকে বলছে আমাদের মানব জীবনের মধ্যে। তো যখন আমরা কি করি, যখন আমরা অনেক কিছু একটা যখন কাজ শুরু করি আমরা, তখন প্রতিটা মুহূর্তে কিন্তু বাধা পেতে থাকি। হ্যাঁ, তো বাধা কাটিয়ে উঠে 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 কিন্তু আমরা একসময় সফল হতে থাকি। তো সেই সফলতার পথ কিন্তু যথেষ্ট কঠিন, কিন্তু অসম্ভব নয়। হ্যাঁ, তো প্রতিটা মুহূর্তে বাধা আসে। তো আমরা যখন অনেক ঝঞ্ঝা কাটিয়ে উঠলাম, কাটিয়ে উঠে উঠে যখন আমরা সুখের বন্দরতে আসলাম, অর্থাৎ আমরা যখন সুখের মুখ দেখতে শুরু করলাম, অর্থাৎ অনেক কষ্ট কাটিয়ে উঠে আমরা যখন আনন্দের দিকে যেতে শুরু করেছি, দুম করে তখনই একটা যেন বিপদ এসে আবার বাধা এসে যেন দুম করে আমাদের সামনে পড়ে গেল। যেরকমভাবে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরতে, অর্থাৎ যে জাহাজ যে যায়, অনেক সময় কি হয়, জাহাজের যখন সমুদ্র দিয়ে যায় তখন সমুদ্রের নিচে কিন্তু পাহাড় থাকে, ঠিক আছে? তো সেই পাহাড়ের সঙ্গে কিন্তু সমুদ্রের জাহাজের মধ্যে ঘর্ষণ লেগে যায়, জাহাজ ডুবি হতে পারে। হয়তো এমন একটা জাহাজ আসছিল যে হয়তো খানিকটা পেরিয়ে গেলেই মাছ সমুদ্র থেকে পেরিয়ে এসছে, কিন্তু একটুখানি যেতে যেতে হয় যে যার পরে হয়তো সে বন্দরে পৌঁছে যাবে, কিন্তু তার মাঝখানে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেলো, জাহাজ ডুবি ঘটলো। ঠিক একই রকম উদাহরণ দিয়েছেন তিনি। যখন মানুষ অনেক ঝড়ঝান্টা কাটিয়ে তিনি ঠিক সুখের মুখ দেখতে শুরু করবেন, ঠিক এমন সময় কিন্তু তার মধ্যে দুম করে একটা আবার বিপদ এসে যেতে পারে। হ্যাঁ, তো এই যে বিপদ এসে যেতে পারে, এর ফলে কি ঘটতে পারে? বলছেন মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তো দেখো, তো বলছেন এখানে যে যখনই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তখনই কিন্তু আমরা কি করছি না, আর্তরাপ করছি, আমরা কান্নাকাটি করছি, কী হলো রে, আমি এত কষ্ট করে কাজটা করে গেলাম, আমার লাস্ট মুহূর্তে সব ভেস্টে গেল, আমি এত করে 7 বছর ধরে পড়াশোনা করলাম, আমি লাস্ট মুহূর্তে আমার অসুখ হয়ে গেল, আমি পরীক্ষা দিতে যেতে পারলাম না। আর জীবনের মধ্যে অনেক ঝড়ঝড়টা আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেই ঝড়ঝড়টা যখন আমরা কাটিয়ে উঠতে পারি না, তখন আমরা প্রচণ্ডভাবে আর্তরপ করি। হ্যাঁ, খুব কান্নাকাটি করি, খুব ভেঙে পড়ি আমরা। তো লেখক এখানে বলেছেন যে কি হবে, সেটা করে কি হবে, কিছু কি হবে না, আমাদের আর্তরাপ করে কিছু হবে না। কারণ হচ্ছে ওই যে প্রতিটা মুহূর্তে বাধার সম্মুখীন হওয়া, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনার সঙ্গে কিন্তু আমরা যদি মনে করি যে আমরা আর্তরাপ করবো, কান্নাকাটি করবো, তাহলে কিন্তু তার কোনো সমাধান হবে না। বরং তুমি সেই যে ধাক্কাটা এলো, যতবারই ধাক্কা আসুক ততবারই ধাক্কা কিন্তু কাটিয়ে উঠে আমাদের এগিয়ে যেতে হবে। এটা কিন্তু জীবনের নিয়ম। হ্যাঁ, তো সেই জীবনের নিয়মটা কখন পালন করতে পারবো? যখন আমরা মনকে ভালো করে বোঝাতে পারবো যে এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, এটা কিন্তু শুধুমাত্র তার জীবনে ঘটে না, এটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই ঘটতে পারে। যখনই এইরকম জিনিস কারোর জীবনে ঘটে, তখন সে মনে করে যে তার জীবনে বোধহয় শুধু এটা ঘটেছে। তোমাদের জীবনে যদি ঘটে, তাহলে তোমরা মনে করবে যেন তোমাদের জীবনেই এই ঘটনাটা ঘটছে, আর যেন বিশ্বের মধ্যে কারোর জীবনে ঘটেনি। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা কিন্তু প্রত্যেকের জীবনেই ঘটবে, এটাই স্বাভাবিক জিনিস। আর এইটাই কিন্তু যদি আমরা মনকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমরা সুখ পেতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু কোনো ঝগড়া করে বা মারপিট করে কিন্তু কিছুই হবে না। তাই বলছেন, তো তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। এই লাইনটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যাও। তো এই যে 4টা লাইন বললেন, কি বললেন? যখনই আমাদের বিপদ আসবে, তখন কিন্তু আমরা কিন্তু ওই বিপদ কেন এলো, কী জন্য এলো, কারো জীবনে আসে না, আমার জীবনে কেন হলো, এরকম কিন্তু আমরা কখনো ভাববো না। ভাববো যতই বিপদ আসুক, সেই বিপদের সঙ্গে আমরা চোখে চোখ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, এবং লড়াই করে কিন্তু আমি যদি জিততে পারি, তাহলে সেটাই হবে সবার শ্রেয় মানে সবচেয়ে ভালো, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কথা। হ্যাঁ, তো যদি আমরা লড়াই করতে পারি, তবে আমরা জিততে পারবো। যতবারই বাধা আসুক, সেই বাধাকে কিন্তু আমরা মনের জোরে, মনের শক্তিতে কিন্তু লড়াই করে আমরা জিততে পারবো। যদি আমরা না পারি, তাহলে কিন্তু ওই সবার সঙ্গে ঝগড়া করা দরকার নেই, তখন কিন্তু আমাদের বিনা বাক্যে কিন্তু টুপ করে মরে যেতে হবে বা ডুবে যেতে হবে। কারণ কি, তুমি যাকেই বলতে যাবে তোমার বিপদের কথা, সব কিন্তু লোক শুনবে, কিন্তু তোমাকে সমাধান করার জন্য কিন্তু কেউ কখনো আসবে না, এগিয়ে আসবে না। তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে। অর্থাৎ তোমাদের জীবনের মধ্যেও কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ তোমরা দেখবে যখন কোনো বিপদ আসে, তখন দেখবে তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের কাছে সরে গেছে।
যারা হয়তো যখন তোমার তোমার ভালো সময় ছিল, ভালো জিনিস তুমি সব কিছু খাওয়াতে পারতে বা সব কিছু করতে পারতে, সবাই তোমার কাছে ছিল, কিন্তু যখনই তুমি বিপদে পড়ে গেলে তখন কিন্তু সবাই বিপদ থেকেই কেটে যায়। সেই কারণের জন্য কিন্তু বিপদের মোকাবিলা নিজেকেই করতে হবে এবং তার জন্য মনকে বোঝাতে হবে যেটা স্বাভাবিক ঘটনা, যতবারই বাধা আসুক ততবারই কিন্তু আমি বাধা অতিক্রম করে যাব। ঠিক আছে, বিনা বাক্যে কিন্তু কাজ করে যাব। কাজ কিন্তু বিনা বাক্যে, অর্থাৎ মুখে কিন্তু কিছু বলবো না, আমরা কিন্তু বিনা বাক্য ব্যয় করেই কিন্তু কাজ করে যেতে পারবো। আর যদি সেটা না পারে, কেউ যদি না পারে, সে অবশ্যই ভীতু হবে, তার কিন্তু বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার কিন্তু টুক করে সে ডুবে যেতে পারে, অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়া যেতে পারে। অর্থাৎ মানুষ কি নিজেকে কোনো শেষ করে দিতে চায় না। তাহলে লেখক কেন বলতে চাইলেন যে যতই কিছু আসুক না কেন আমরা কিন্তু লড়াই করতে থাকবো, মনকে বোঝাবো যে ঠিক আছে আমি ব্যর্থ হয়েছি, আমি আবার নেক্সট বারে আবার চেষ্টা করবো, প্রথম থেকে আবার সফল হবো। যতবারই বাধা আসুক না কেন ততবারই কিন্তু আমি চেষ্টা করতে থাকবো এবং বাধাকে কাটাবার চেষ্টা করবো এবং সফলতার মুখোমুখি আমি একদিন না একদিন দেখতে চাইবো। ঠিক আছে, তো কি বলছেন এরপরে? বলছেন এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ লেখক বলতে চাইলেন যে এই যে ঘটনাগুলো ঘটে চললো, এটা কিন্তু কোনো অপূর্ব ঘটনা নয়। হ্যাঁ, এই ঘটনা কিন্তু খুব সামান্য, কিন্তু আমরা এই ঘটনাগুলোকে সামান্য ঘটনা বলতে পারি কি? কিন্তু কোন ঘটনাগুলো? দেখো, শঙ্কা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ যেখানে আমরা ভাবি যে এই কাজটা নিশ্চিতভাবে শিওরভাবেই হবে, নিশ্চিতভাবে আমি কাজটি করতে পারবো, এখানে কোনো বাধা বিপত্তি আসার ব্যাপারই নেই, আমরা ভাবিই না যে কোনো কিছু বাধা বিপত্তি আসবে, ঠিক সেইখানেই কিন্তু সবচেয়ে বড় বাধাটা আমরা পাই। আমরা কিন্তু সেইখানেই সবচেয়ে বড় বাধা পাই। তো এই যে ঘটনাটা, তখন আমরা কিন্তু বিচলিত হয়ে পড়ি, আশঙ্কা হয়ে পড়ি যে কেন হলো, কী জন্য হলো ইত্যাদি। তো যখনই আমরা নিশ্চিন্ত ভাবি যে এখানে কখনো বিপদ আসবে না, তখনই কিন্তু আমাদের শঙ্কা হয় এবং তখনই কিন্তু সেখানে জাহাজডুবি হয়। আর জাহাজডুবি অর্থাৎ সেই কাজটা ব্যর্থ হয় বা বিপদ তখনই এসে পড়ে, আর তখনই কিন্তু আমরা ভেঙে পড়ি বা বিষণ্ণ হয়ে পড়ি বা আমরা কাঁদতে থাকি, আমরা আর্তরাপ করতে থাকি যে কেন হলো। কিন্তু এটা কিন্তু এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা, এটা কিন্তু কারোর জীবনে, একার জীবনে ঘটে না। অর্থাৎ তোমাদের জীবনে যদি ঘটে, সেটা কিন্তু তোমাদের জীবনে শুধু ঘটবে না, এটা প্রত্যেকের জীবনেই ঘটতে পারে। তাই মনকে বোঝাও যে মনেরে তাই কহ মানে বলো, হ্যাঁ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ এটা তো সত্য ঘটনা, তোমার জীবনে বাস্তব ঘটনা, কারোর জীবনে ব্যক্তিগত, হয়তো সে দুম করে যে কাজটা হয়তো নিশ্চিন্তভাবে সারতে চেয়েছিল তার হয়েই গেছিলো, প্রায় 100-র মধ্যে 99% হয়ে গেছিলো, কিন্তু 1% যে বাকি ছিল দুম করে সেখানে সব তাকে ভেস্তে দিয়ে চলে গেল। তখন সেটা কিন্তু সবটাই সত্য হবে, মেনে নিতে হবে। যখন তুমি মেনে নিয়ে মনকে বোঝাতে পারবে, তখন কিন্তু সেই বিপদ থেকে তুমি রক্ষা পাওয়ার একটা রাস্তা পাবে এবং তুমি কষ্ট কিন্তু পাবে না অতটা। হ্যাঁ, তাই কিন্তু লেখক বলতে চাইছেন যে মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহে আসুক সত্যের লও সহজে। তারপর কি বলছেন? তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কি বলছে? তুমি যেরকম সবার জন্য তৈরি হওনি, বা তোমার মতন তুমি যেরকম একটা মানুষ, তোমার মতন কিন্তু সবাইকে খুঁজে পাবে না। তুমি যেরকম চিন্তাভাবনা করো, যেরকম হয়তো পরিস্থিতি থেকে বোঝার চেষ্টা করো, যেরকম হয়তো বিপদের মোকাবিলা করতে পারো, সেরকম কিন্তু সবাই নয়। তোমার মতন হয়তো শক্তিশালী সবাই নাও হতে পারে। তুমি যেভাবে একটা মনের জোর প্রবলভাবে রয়েছে, তুমি যেরকম বিপদ কার চ্যালেঞ্জ নিতে পারো, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, সেরকম কিন্তু সবাই নয়, অনেকে কিন্তু ভীরু রয়েছে। হ্যাঁ, তো সেইটা বলছে যে তোমার মাপে কিন্তু হয়নি সবাই, অর্থাৎ তোমার মতন কিন্তু কেউ হয়, যেরকম সবাই নয়, আবার তুমি কিন্তু সবার মাপে হয়নি, অর্থাৎ তোমার থেকে আরও কেউ শক্তিশালী বা সাহসী মানুষও কিন্তু রয়েছেন, তাদের মতন কিন্তু তুমি এখন হতে পারোনি। কাজে সবাই কিন্তু সবার মতন নয়। হ্যাঁ, তুমি মরো কারোর ঠেলে, অর্থাৎ তোমাকে কেউ বিপদে ঠেলে দিচ্ছে, অর্থাৎ তুমি কারোর জন্য বিপদে পড়ে যাচ্ছ। আবার তুমি হয়তো এমন কিছু কাজ করলে যার জন্য কিন্তু অন্য লোক মানুষের সমস্যায় পড়ে গেল, সেটা হয়তো তোমার ইচ্ছা করে করছো বা অনিচ্ছাকৃত করছো, যাই করো না কেন। তুমি যখন কারোর জন্য বিপদে পড়ে যাচ্ছ, তখন তুমি হয়তো এমন কিছু কাজ করছো, যা ঘরে হোক বাইরে হোক, তোমার জন্য কিন্তু মানুষ সমস্যায় পড়ে গেল, স্বাভাবিক জিনিস। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তবু যদি আমরা ভেবে দেখতে চাই যে এখানে আমরা কী করি, আমরা বিবাদ করি, আমরা কী করি, আমরা দোষারোপ করি একে অপরকে, তো এটা কিন্তু টানাটানি করি কিন্তু। হ্যাঁ, তো এই বিবাদ কিন্তু আমাদের মোটেও করা উচিত নয়, কারণ এটা হচ্ছে স্বাভাবিক জিনিস। তো এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তো যদি আমরা সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা যদি দেখি, তাহলে সেটা যদি টানাটানি না করে, সেটা যদি আমরা এরকমভাবে একে অপরকে দোষারোপ না করে যদি সেটা স্বাভাবিকভাবে মেনে নিই, স্বাভাবিকভাবে যদি আমরা মোকাবিলা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেখানে অনেকখানি সুখ পেতে পারবো। ঠিক আছে, তো সেই সুখ পাওয়ার ব্যাপারটা হলো কি? তাহলে এতক্ষণ অবধি আমরা কী বললাম বন্ধুরা? যে জীবনে
যাই ঘটনা ঘটুক না কেন এটাই স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, এবং যার জীবনে ঘটেছে সে যেন মনে না করে যে তার জীবনে এটা ঘটেছে, কারণ এটা প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু ঘটতে পারে। তোমাদের জীবনে যে একার জীবনে যখন ঘটবে সেটা কিন্তু মনে করবে না তুমি যে তোমার জীবনেই ঘটেছে, প্রত্যেকের জীবনেই কিন্তু ঘটেছে এটা জিনিসটা। হ্যাঁ, সুতরাং তোমার মনকে বোঝাতে হবে যে এটা আমার একার সমস্যা নয়, প্রত্যেকের সমস্যা এবং পৃথিবীর স্বাভাবিক নিয়ম, এবং তুমি সবার মতো নও, সবাই আবার তোমার মতোও নয়, প্রত্যেকের থেকে আলাদা। যখন আমরা বিপদ সব কিছু কাটিয়ে উঠে চেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করব, ঠিক সমাপ্তির মুখে দুম করে বিপদ আসতে পারে, এটাও একটা কিন্তু বিপদ, এটাও একটা কিন্তু স্বাভাবিক ঘটনা। আবার যখন আমি ভাবছি যে এটা নিরাপদ, একদম নিশ্চিত নিরাপদ, কোনো সমস্যা হতে পারে না, ঠিক তক্ষুনি কিন্তু সমস্যা এসে উপস্থিত হয়, এবং তার মোকাবিলা কিন্তু আমাদের করতে হয়, এবং সেটা হাসি মুখেই করতে হয়। এইগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা। তো এতটা অবধি আমরা বন্ধুরা পড়লাম, যেটা আমরা এইটা বুঝতে পারলাম। এর পরের ধাপে এর পরে যে ভিডিওটা আমরা করবো বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও, এর পরের পার্টে রয়েছে, সেটা কিন্তু আমরা লাস্টে শেষ করবো কবি শেষ পর্যন্ত কী বলেছেন। ঠিক আছে, তো এবার আশা করি ভালো করে বুঝতে পারলে বন্ধুরা। তো এই যে গল্পটা বা কবিতাটা যেটা পড়লে তোমরা লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করেছি, এবং এখান থেকে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আশা করবো। আর বাকিটা আমরা পরের পার্টে দেখবো, দিলে পুরো গল্পটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ততক্ষণে তোমরা সেই সেকেন্ড পার্টটা দেখে নাও, দেখে নিলে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো কেমন লাগলো বন্ধুরা দেখো, এবং অবশ্যই কমেন্টস করো। তোমাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা লাগে তাহলে সেটাও তোমরা বলো, যদি কোথাও বুঝতে ভালো লাগে সেটাও কমেন্টস করো, আর কী লাগবে সেটা কিন্তু তোমরা বলতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট পার্টি। ঠিক আছে, ততক্ষণ যেন রাখছি, টাটা।